দেশের রাজনীতিতে এখন চরম অস্থিরতা। তবে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন সিয়াটলের এক ফেডারেল বিচারক। বৃহস্পতিবার অর্থাৎ আজকেই সিয়াটলের ইউএসএ ডিস্ট্রিক্ট জাজ জন ক্যাফেনার এই আদেশ দেন। ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি। ওয়াশিংটন, এরিজোনা, ওরেগন এবং ইলিয়ন এই 4 ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত স্টেটে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই এমন আদেশ দিলেন সিয়াটলের বিচারক। এই 4 স্টেট ছাড়াও আরো প্রায় 2 ডজন স্টেট সোমবার ট্রাম্পের সই করা ওই নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছে। মামলাগুলোতে বলা হয় সংবিধানের 14তম সংশোধনী জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার দিয়েছে। ট্রাম্পের আদেশ সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। সাংবিধানিক কোনো অধিকার কেড়ে নেয়ার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। এদিকে চুরির মতো ছোট অপরাধ করা অবৈধ অভিবাসীদেরও আটক করার কঠোর ব্যবস্থা রেখে হাউসে লেক অ্যান্ড রেলি অ্যাক্ট বিপুল ভোটে পাশ হয়েছে। বুধবার রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসে বিলটির পক্ষে 46 জন ডেমোক্রেটও ভোট দিয়েছেন। এর আগে সেনেটও দ্বিদলীয়ভাবে বিলটি পাশ হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে। এটি প্রেসিডেন্টের স্বাক্ষর করা প্রথম কোনো বিল হতে যাচ্ছে। এই বিলটিতে চুরি ডাকাতির মতো অপরাধে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের আটকের ক্ষমতা পাবেন আইস এজেন্টরা। একই সাথে আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে নানা বিতর্কের পরও ডিফেন্স সেক্রেটারি হিসেবে পিট হেগসেটের মনোনয়ন অনেকটাই চূড়ান্ত বলা যেতে পারে। তবে সেনেট আর্মড সার্ভিস কমিটিকে জানিয়েছেন তিনি 2017 সালে যৌন হয়রানির ঘটনায় তিনি ভিকটিমকে $50,000 দিয়েছেন। একই সাথে আলোচনায় আছে ট্রাম্পের নির্বাহী আদেশে ফেডারেল এমপ্লয়ীদের সপ্তাহে 5 দিন অফিস করার বিষয়টিও। এইসব বিষয় নিয়ে আলোচনা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি বহুল আলোচিত যে বিষয়টি অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্ব বিলটি বাতিল করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দিন যে নির্বাহী আদেশটি দিয়েছেন এবং এটি তার প্রচারণার একটা বড় অংশ জুড়ে ছিল যে তিনি এই কাজটি করবেন। যদিও তখন থেকে বলা হচ্ছিল আইনগতভাবে তিনি এটি করতে পারবেন না, যেটি আমরা জানি সেনেট এবং কংগ্রেসে তার মেজরিটি আছে, কিন্তু 2/3 ছাড়া এটি করাটা অসম্ভব একটি বিষয়। তারপরও তিনি এটি করতে চান, করার উদ্যোগ নিয়েছেন, নির্বাহী আদেশ দিয়েছেন। যথারীতি আদালতের মুখোমুখি হচ্ছেন এবং বিচার ব্যবস্থাপনা এখন পর্যন্ত যেটি আশা করা হচ্ছিল যে এটির উপর স্থগিতাদেশ দেবেন সেটি এর মধ্যে চলে এসেছে, আরো আসবে, সামনের দিনগুলোতে আরো আসবে। একটু করিম চৌধুরী আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও তো জানেন যে এটি খুব কঠিন একটি কাজ এবং বাস্তবতা এই কাজের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তারপরেও তিনি প্রথম দিন যে কাজগুলো করতে চাইছেন তার মানে তিনি সেগুলো করার পরিকল্পনা আছে এবং সামনের দিনগুলোতে করতে অব্যাহত চেষ্টা চালিয়ে যাবেন। তিনি এই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার মধ্য দিয়ে আসলে কি চান, কি পাবেন বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ জুয়েল ভাই। এটা আমাদের জাতিকে কোনো নতুন কোনো বিষয় না যে এখানকার যারা অবৈধ নাগরিক, যারা অবৈধ বলা যাবে না, আনডকুমেন্টেড এলিয়েনদের যে সমস্ত সন্তান এখানে জন্মগ্রহণ করবেন তাদের বিষয়ে রিপাবলিকানদের দীর্ঘদিনের একটা আপত্তি রয়েছে এবং তারা মনে করে যে এখন ইমিগ্রেন্টদের একটা বিশাল অংশই ডেমোক্রেট সাপোর্টার এবং এদেশে বিশেষ করে যারা নব্য ইমিগ্রেন্ট তারাই এখন মেজরিটি হয়ে যাচ্ছে। আমি আশা করি আমাদের দর্শকরা বুঝতে পারবেন যে বিভিন্ন দেশে মাইনরিটি গ্রুপগুলোই এখন বিভিন্ন স্টেটে মেজরিটিতে রূপান্তরিত হচ্ছে এখানকার যে ট্রেন্ড। অতএব ক্ষমতার ভারসাম্য যাতে রিপাবলিকানদের হাতে থাকে সেই জন্য রিপাবলিকানরা ইমিগ্রেন্টদের উপরে একটু চোয়াও আছে। একটু হিস্টোরিক্যালি যদি আমরা পিছনে যাই, ডোনাল্ড ট্রাম্প সহ আজকে যারা বলেন যে আমরা আমেরিকার একদম নিজস্ব, তাদের সবাই পূর্বপুরুষরা কিন্তু ইমিগ্রেন্ট ছিলেন, তারা ইমিগ্রেন্টদের বংশোদ্ভূত। তো কেন করছে এই কাজটা সে ইমিগ্রেন্টদের বিপক্ষে, তার একমাত্র যুক্তি আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো যে মাইনরিটিজ আর বিকামিং দ্য মেজরিটি ইন দিস কান্ট্রি অ্যান্ড দে আর টেকিং পাওয়ার অ্যাওয়ে ফ্রম দ্য লং টাইম। যে মেজরিটি যে একটা বিশেষ শ্রেণী আপনারা জানেন যে তারা এই দেশ শাসন করে আসছে বিভিন্নভাবে, এই তাদের একটা মনে ভয় হয়ে যাচ্ছে যে মাইনরিটিজ আর বিকামিং মেজরিটি, যার ফলে এখন
কোথায় ধরবে সংবিধান মোতাবেক অন্য কোথাও ধরতে পারে নাই, যেখানে ধরছে সেটাও কতটুকু টিকবে আপনারা জানেন না। যে আনডকুমেন্টেড যারা এলিয়েন আছে অথবা যারা এখানে বিভিন্নভাবে এসে তারা এখন পর্যন্ত ডকুমেন্ট নিতে পারেননি বা বৈধ হতে পারেননি, চেষ্টা করছেন, তারা যদি তাদের কোনো সন্তান যদি হয় তাদের সেটাকে তারা নাগরিকত্ব দিতে অস্বীকার করছেন। আপনি জানেন এটা বর্তমান কনস্টিটিউশনের সম্পূর্ণ পরিপন্থী। এবং আজকে সিয়াটলের একজন জাজ যে বিষয়টা বললেন, তিনি অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আমি রিড করতেছিলাম। সেই ক্ষেত্রে আমার মনে হয় তিনি বলছেন যে হোয়াইট হাউস কোনো কাউন্সিলের সাথে কথা বলেছেন কিনা, উকিলের সাথে কথা বলেছেন কিনা, কোনো বার মেম্বার তো এটার ওকে দিতে পারেন না যে এই জাতীয় একটা আইন করার ক্ষেত্রে, যেটাতে সংবিধানে একদম ক্রিস্টাল ক্লিয়ার, এনি বেবি ইজ বর্ন ইন দিস ল্যান্ড ইন আমেরিকা, বাই বর্ন হি ইজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি অফ দিস ল্যান্ড। তো এখন এর বাহিরে যে জিনিসটা বলা হচ্ছে তারা একটু চেষ্টা করবেন আমার মনে হয়। এবং এই ক্ষেত্রে আমি খুব একটা বেশি যে আশাবাদী যে এটা কোর্টে যে আমেরিকান সিভিল লিবারেশন ইউনিয়ন এবং আমরা যারা ইমিগ্রেন্ট গ্রুপ যারা এটা চ্যালেঞ্জ করে যাচ্ছি তারা হয়তো উইন করব লোয়ার কোর্টে, কিন্তু যেটা সুপ্রিম কোর্ট সেখানে 9 জন বিচারকের মাঝে আপনারা জানেন যে কোন দিকে পাল্লাটা খুব ভারী। সেক্ষেত্রে রিপাবলিকান মনোনীত জাজ এবং তাদের আদর্শের যে সমস্ত জাজ রয়েছে, আমি কাউকেই কোনো বিশেষ দলের জাজ বলতে চাই না, কিন্তু যে জিনিসটা হলো তারা they are motivated with Republican values. Most of the judges, they are appointed by the Republican people. So সেই ক্ষেত্রে আমার খুব সন্দিহান হয় যে হয়তো সুপ্রিম কোর্টে গেলে সে বিষয়ে নতুন করে কোনো আইনি ব্যাখ্যা তারা দাঁড় করাবেন কিনা। কারণ অতীতেও আমরা দেখেছি প্রেসিডেন্টের যখন ইমিউনিটি নিয়ে কথা হয়েছে, আমরা চিন্তাও করতে পারি না আমেরিকার যে একটা কিং পলিসি চলবে, যে প্রেসিডেন্টকে এত বড় ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা আমরা এর আগে সুপ্রিম কোর্টের এই ব্যাখ্যার আগে মানে চিন্তাই করতে পারিনি। যে তার মানে আপনি আশঙ্কা করছেন যে এটা সুপ্রিম কোর্টে গেলে, আশঙ্কার কথা আমরা বলছি যে হয়তো ট্রাম্পের পক্ষের রায়টা আসতে পারে। এটা তো বিচারিক দিক গেল। আপনি যখন বিচারকের কথা বলছিলেন, বিচারক এই কথাটিও বলেছেন যে তিনি 4 দশক ধরে বিচার কাজ পরিচালনা করছেন। এই ধরনের একটি বিষয় তার সামনে কখনো আসেনি যেটি পরিষ্কার এতটাই পরিষ্কার সেই জিনিসটি তার সামনে আসেনি, কিন্তু তিনি বলছেন এটি এসেছে এবং বাস্তবতা হলো এটি এসেছে, প্রেসিডেন্ট নির্বাহী আদেশ দিয়েছেন। আমি আপনাকে ঠিক ওই প্রশ্নটি করেছিলাম যে এতটা পরিষ্কার বিষয় কেন প্রেসিডেন্ট দিয়েছেন? তিনি কি কনফিডেন্ট যে কোথাও না কোথাও তিনি এটি পাশ করে নিতে পারবেন? I think he is and his party is. দেখুন, প্রেসিডেন্ট কিন্তু এক্ষেত্রে সংবিধানকে যে আপনার যদি কোনো এখন প্রেসিডেন্ট যদি চায়, একটু সময়ের ব্যাপার, সংসদ কংগ্রেস হয়ে এটাকে কিন্তু আসলে সাংবিধানিকভাবে এই সংশোধন করা যেতে পারে এখন তার হাতে যে পাওয়ার। কিন্তু সে শর্টকাট যেটা নিয়েছে, যেটা একটা তাৎক্ষণিকভাবে অধ্যাদেশ দিয়ে সে এটাকে চেষ্টা করছে এনফোর্স করার জন্য, সেটা বর্তমান যে কেসের আলোকে বিভিন্ন স্টেটে যে কেসগুলো হচ্ছে, বিশেষ করে ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলকে চ্যালেঞ্জ করছে, সেই ক্ষেত্রে হয়তোবা এটা আগামী 1 বছর বা 1.5 বছর 18 মাস পর্যন্ত এইসব লোয়ার কোর্টে যুদ্ধ চলবে। এরপরে যখন সুপ্রিম কোর্টে যাবে, উই হ্যাভ সামথিং টু ওয়ারি অ্যাবাউট, বিকজ সুপ্রিম কোর্টটা একদিকে হেলানো, রিপাবলিকান মনোনীত, যার ফলে এবং আগেই বলেছি যে এটার মূল উদ্দেশ্য হলো মাইনরিটিজ আর বিকামিং মেজরিটি ইন দিস কান্ট্রি। রিপাবলিকানদের ভয় হলো এই ইমিগ্রেন্টরা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যারাউন্ড 60+% ইমিগ্রেন্টস আর সাপোর্টিং ডেমোক্রেট। তো তাদের ভয় হলো অদূর ভবিষ্যতে এই মাইনরিটিজ উইল বিকাম দ্য মেজরিটি এন্ড দে উইল টেক ওভার দ্য সিটি, স্টেট এন্ড ফেডারেল পাওয়ার। এই জন্যই তারা এটা করতে চাচ্ছেন, টু সাপ্রেস দ্য ইমিগ্রেন্ট কমিউনিটিস। ওকে, আমি একটু প্রফেসর ডক্টর শফিকুর রহমান আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে সংবিধান, যখন আমরা কথা বলছিলাম তখনই দাহিলে একটি নিউজ দেখছিলাম যে টেনেসির একজন রিপাবলিকান কংগ্রেসম্যান, তার নাম অ্যান্ডি অগলেস, তিনি বলছেন যে এমনকি তিনি এই ধরনের একটা প্রস্তাবও আনবেন যে সংবিধান সংশোধন করে ডোনাল্ড ট্রাম্পকে 3য় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে রাখা যায় কিনা। অর্থাৎ আমেরিকার সংবিধানকে নানা কাটাছেঁড়া করার পরিকল্পনা হচ্ছে এবং তিনি বলছেন যে তিনি এই ধরনের একটা প্রস্তাব আনতে যাচ্ছেন যাতে কনস্টিটিউশনটাকে সংশোধন করা যায়। যাই হোক, কনস্টিটিউশন বলছে জন্মসূত্রে নাগরিকত্ব থাকবে। এই কনস্টিটিউশনটাকে যদি চেঞ্জ করতে হয় এবং এই
অধিকারটা যদি বাদ দিতে হয়, যেটি করিম চৌধুরী বলছেন যে বিচার ব্যবস্থাপনায় গিয়ে শেষ পর্যন্ত সেটি হয়ে যেতেও পারে। আপনার কাছে জানতে চাই, শুধুমাত্র বিচারিক ব্যবস্থাপনা দিয়ে কি এটি সম্ভব হবে, নাকি কংগ্রেস, সেনেট এবং অন্যান্য জায়গায় যে 2/3 ভোটের বিষয় আছে, অর্থাৎ বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার, চাইলে কি সংবিধান পরিবর্তনগুলো করা সম্ভব হবে? আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় না। এই জন্য এর আগেও বিভিন্ন সময় সেই প্রেসিডেন্ট কেনেডি থেকে শুরু করে কার্টার এবং অন্যান্যরা চেষ্টা করেছে, রেগান, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস। প্রত্যেক প্রেসিডেন্টই চান কিছু কনস্টিটিউশনাল চেঞ্জ করে বিভিন্ন জিনিস। মাইনরিটি 1968-এর যে ইকুয়াল অপরচুনিটি অ্যাক্ট এবং অন্য কিছু হয়েছে, সেগুলো কনস্টিটিউশনাল সাপোর্ট নিয়ে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত আপনি যে কনস্টিটিউশনের 27টা অ্যামেন্ডমেন্টের এরপরে আর কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি। এবং এই অ্যামেন্ডমেন্ট করার জন্য, কনস্টিটিউশনকে পরিবর্তন করার জন্য আপনার আর কংগ্রেসে তো 3/4 ভোট লাগবে, কিন্তু তারপরেও যেটা লাগবে সেটা হচ্ছে যে স্টেটে বিভিন্ন স্টেটে কনস্টিটিউশনের মেজর চেঞ্জগুলো করার জন্য বিভিন্ন স্টেটের এবং 51% অফ দ্য স্টেটস হ্যাভ টু সাপোর্ট। তো এখানে আমার মনে হয় না এটা খুব একটা বড় রকম চেঞ্জ, মানে কোন রকম সাকসেসফুল হবে। আমার কাছে যেটা মানে যদি এটা সুপ্রিম কোর্টে যায়ও, করিম সাহেব বলেছেন ঠিকই, সুপ্রিম কোর্টে আমরা জানি যে 6 জন এবং 3 জন, 9 জনের ভেতরে 6 জন রিপাবলিকান আর 3 জন রয়েছে ডেমোক্র্যাট জাস্টিসেস। মানে তারা মনোনীত, নিয়োগপ্রাপ্ত, তাদেরকে বলা যায় না তারা নিয়োগ পেয়েছেন। সুপ্রিম কোর্টের জাজরা নির্বাচিত নয়। রাইট। তো এখন যেটা আছে সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে জাস্টিস রবার্ট, চিফ জাস্টিস যিনি, এবং জাস্টিস এমি বারেট, মহিলা যে জাজ আছেন, রিপাবলিকান, কিন্তু উনি এই যে যেমন লেটেস্ট কেস যেটা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, যে তার লোকাল জাস্টিসের যে জাজমেন্টটা ওটা ডিলে করা হোক, এই যে কেস ছিল, এটাই কিন্তু জাস্টিস এমি ব্যারেট এবং জাস্টিস রবার্ট ডেমোক্র্যাটদের সাথে গিয়ে 5-4-এ ওরা হেরে গেছে, রিপাবলিকানরা হেরে গেছে। কাজেই আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে, আর এটা তো কনস্টিটিউশনের একেবারে একটা পরিষ্কার ক্লজ, এই ক্লজটা মেজর, মানে ইটস এ মেজর ক্লজ। এটাকে পরিবর্তন করতে যে প্রসেস পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিতে যেতে করিম সাহেব বলছেন 2 বছর বা 1.5 বছর, 2 বছর বা 3 বছর লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এটা একেবারেই সম্ভব হবে না। কারণ 2 বছরের ভেতরে মিড টার্ম ইলেকশন হবে, এবং মিড টার্ম ইলেকশনে কি হবে, কোথায় পরিবর্তন, আমার যেটা মনে হয় মিড টার্ম ইলেকশনে আপনি যদি দেখেন এই গত 2 দিনে ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডার গুলো সই করেছে, এটাই বিভিন্ন মিডিয়া, ইভেন রিপাবলিকান মিডিয়াগুলো এবং রিপাবলিকান ক্যান্ডিডেটস এবং সেনেটররাও বিভিন্নভাবে সমালোচনায় এগিয়ে এসছেন। এখন সেটা, এই যে আলোচনাটা মাত্র শুরু হচ্ছে, মিডিয়া, রেডিও, টেলিভিশন এবং নিউজ পেপার এবং ম্যাগাজিন এটা কোথায় নিয়ে যাবে এবং কোথায় দাঁড়াবে এটা বলা মুশকিল। কাজেই এটা একটা বড় রকম প্রেশার ট্রাম্পের উপরে হবে। আমার কাছে আরেকটা পয়েন্ট যেটা মনে হয় সেটা হচ্ছে যে, আপনি যেহেতু কমিউনিকেশনের শিক্ষক, সেই হিসাবে আমি এই মিডিয়ার যে রোলটার কথা আপনি বলছেন, সে প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, আদৌ কি এই সমালোচনা, গণমাধ্যমের সমালোচনাকে ট্রাম্প গুনেন, কিংবা তিনি এটিকে পাত্তা দেওয়ার দরকার আছে বলে তার আগের অ্যাক্টিভিটিস গুলোতে আপনি দেখেছেন? কারণ তিনি বিভিন্ন সময় কিন্তু গণমাধ্যমের সমালোচনা তো করেছেন, এবং এই কথা স্পষ্ট করে বলেছেন যে গণমাধ্যম, মিডিয়া আমার একটা ভোটও বাড়াতে পারেনি, তোমরা প্রেসিডেন্ট বাইডেনকে গিয়ে নরম নরম প্রশ্ন করো, তাকে জিজ্ঞেস করো আপনার প্রিয় আইসক্রিমের কালার কি, আর আমাকে জিজ্ঞেস করো সব কঠিন কঠিন প্রশ্ন। সো আমি তোমাদের এই মিডিয়াকে খুব একটা পাত্তা টাত্তা দিই না। গণমাধ্যমের এই সমালোচনা কি ট্রাম্পকে বিচলিত করবে?
মানে বেশ বিচলিত করবে। আমি বলছি এই জন্য যে তার এই কতগুলো কমিটমেন্ট সে করেছে ইলেকশন নির্বাচনের আগে, যেগুলো সে সম্পূর্ণভাবে হয়তো নিজেও একমত না এই ধরনের কনস্টিটিউশন এসে, কিন্তু তাকে ভোটে জিততে হলে, তার সাপোর্ট পেতে হলে, আপনি দেখেছেন, আমরা দেখেছি যে এই যে 4-5টা ডেমোক্রেটিক স্টেট পরিবর্তন হয়ে গেছে। আমরা দেখেছি যে ইয়াংরা ভোট দিতে চলে এসছে, মাইনরিটিরা ভোট দিতে চলে এসছে, কালো পুরুষরা ট্রাম্পকে ভোট দিয়েছে এবং তরুণরা 36% তাকে ভোট দিয়েছে, যে জন্য তিনি টিকটককে ফিরিয়ে আনার কথা বলছেন বারবার করে। অ্যাবসলিউটলি মানে ইম্পসিবল ছিল। সেই জন্য আমি বলছি যে এটা একটা পলিটিক্যাল গিমিক। উনি যে এই যে সইগুলো করছেন, এটার উনি কমিটমেন্ট করে এসছেন, সেই কমিটমেন্ট গুলো ফুলফিল করার জন্য তাকে কিছু ইনিশিয়েটিভ এবং একটা পলিটিক্যাল স্যাটিসফ্যাকশন করাবার জন্য তার গ্রুপকে প্রথম 2 মাস 3 মাস, মানে আমার মনে হয় না 2 মাস 3 মাস পর্যন্ত যাবে। উনি যেটা করবেন, এই আগামী 1-2 সপ্তাহের ভেতরে এক্সিকিউটিভ অর্ডার তার বন্ধ হয়ে যাবে, কারণ উনি অলরেডি 100-র উপরে, প্রায় 150 উনি সই করে ফেলেছেন। এখন ওর চেয়েও যেটা আমি বলছি সেটা হচ্ছে যে তার পার্সোনালিটি। আপনি মিডিয়ার কথা জিজ্ঞেস করেছেন, উনি মিডিয়ায় সব সময় থাকতে চান এবং মিডিয়ার সেন্টার পয়েন্টে থাকতে চান। তিনি একজন, আমরা ডিফাইন করি নার্সিসিস্ট হিসেবে। নার্সিসিস্ট মানে হচ্ছে যে ব্যক্তি সারা পৃথিবীকে তার চারদিকে ঘুরতে বলে, আমি সেন্টার পয়েন্ট, অর্থাৎ নিজের প্রতি এক ধরনের মুগ্ধতা কাজ করে একেবারে। তার মানে যে, এবং সেটা জনমত সৃষ্টি করতে মিডিয়ার একটা বড় রকম ভূমিকা রয়েছে। এই জনমতটা এখন যেটা আছেন, উনি যেভাবে এসছেন, আমি বলবো 6 মাসের ভেতরে দেখবেন, 3 মাসের ভেতরে দেখবেন, 3 থেকে 6 মাসের ভেতরে দেখবেন তার পপুলারিটি অনেকটা কমে আসবে। এখন এখানে বিভিন্ন রকম ইস্যু আছে। ইমিগ্রেশনের ইস্যু নিয়ে উনি যেভাবে করতে পারবেন কিছুটা, কারণ এটা একটা পপুলার কনসেপ্ট। এটা ডেমোক্রেটরাও, বহু ডেমোক্রেট ট্রাম্পকে ভোট দিয়েছে এই জাস্ট ইমিগ্রেশন আর গাজা, এই দুটো ইস্যুর উপরে। বহু ডেমোক্রেট, বহু ইয়াং ভোটার, বহু এই 4-5টা স্টেটে চলে যাওয়ার কারণ হচ্ছে দুটো মেজর ইস্যু। একটা হচ্ছে ইমিগ্রেশন, যেটা মিডিয়ায় এত পাবলিসিটি হয়েছে, ভাইস প্রেসিডেন্টকে সেখানে পাঠিয়েছে, যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, সে গিয়ে ওখানে কিছু করতে করেনি। এই যে একটা ইমেজ, ডেমোক্রেটিক পার্টির একটা ফেইলিওর, এটা ট্রাম্পকে ভোটের জন্য একটা বড় রকম ভূমিকা পালন করেছে। আর এই মিডল ইস্টের গাজা, এই গাজায় আপনি যদি ইউনিভার্সিটিগুলো দেখেন এবং ইয়াংদের ভোটার দেখেন, বহু ইউনিভার্সিটিতে, বড় বড় ভালো ইউনিভার্সিটিতে, যেখানে মানে জুরা অনেক ডমিনেট করে, সেসব ইউনিভার্সিটিতেও বড় রকম প্রোটেস্ট হয়েছে। কাজী এই দুটো ফ্যাক্টরে, গাজা ফ্যাক্টরে এবং ইমিগ্রেশন ফ্যাক্টরে, কমলা হ্যারিস হেরে গেছেন। এবং আপনি যেটি বলছেন যে এই দুটো জায়গায় তো ট্রাম্প সাকসেস দেখাতে পারছেন। আপনি বলছেন 3 মাস 4 মাস পরে তার জনপ্রিয়তা কমতে পারে। কোন কারণে আপনি আসলে এটি বলছেন, এটি জানবো। কারণ তিনি অভিবাসন ইস্যুতে যে নতুন নতুন নিয়মগুলো আনতে চাচ্ছেন, এবং আমরা যেটি বলছিলাম যে নতুন করে একটি অ্যাক্ট, লেইকেন রেলি অ্যাক্ট, যেটি একেবারে চুরি করলেও এখন আপনাকে আটক করতে পারবে, অর্থাৎ ছোট অপরাধের মাত্রাতেও আপনাকে আটক করতে পারবে। সেখানে কিন্তু আমরা দেখছি যে 46 জন ডেমোক্রেটও এই বিলে ভোট দিয়েছেন। আর গাজাতে তো তিনি সাকসেস দেখিয়েছেন আগেই, কিন্তু তাদের ডিপোর্ট করতে পারবে না। ডিপোর্ট করার আগে তারা কোর্টে যেতে হবে, এরা সবে কোর্টে চলে যাবে। এখানে একটা স্কোপ কিন্তু রয়েছে কোর্টে যাওয়ার। এদের যদি কারো একটা লয়ার ধরে, হ্যাঁ, জোর করে, যেমন আজকে নিউ জার্সিতে হয়েছে কিছু বিজনেসে, আমি দেখেছি ওটা হিসপ্যানিক একটা কোম্পানিতে, তারা লোকাল গভর্নমেন্ট যেসব স্যাংচুয়ারি সিটি রয়েছে, সেই যে স্টেটগুলোর গভর্নর এবং লোকাল মেয়র এবং বিভিন্ন, এরা কিন্তু
প্রোটেস্ট করবে এই ধরনের ইনিশিয়েটিভ গুলো। কাজে ও যদি ইচ্ছা করে সহজভাবে ইজিলি এটা করতে পারবে না বলে আমার মনে হয়। এটা আমার করবে না যে তা না, সে চেষ্টা করবে মানুষকে দেখাবার জন্য। কিন্তু খুবই অ্যাক্টিভলি করছে, খুবই অ্যাক্টিভলি করছে। ইলেকশন করার কোনো প্রয়োজন নাই, কাজেই সে আর পপুলার ইসে খুব একটা যাবে না। রাইট। কাজে মিডিয়া যা বলবে এবং মিডিয়ার সাথে থাকার জন্য তার যে নার্সিসিস্ট ক্যারেক্টার, তার যে পার্সোনালিটি, যে সবাই তাকে ভালো বলুক, মিডিয়া যখনই খারাপ বলতে আরম্ভ করবে তখন তার মাথার মধ্যে ঘুরতে থাকবে আমি তো আনপপুলার হয়ে যাচ্ছি। এই পপুলারিটি কনসেপ্টটা আমার কাছে যেটা মনে হয় ট্রাম্পের জন্য একটা বড় ইস্যু। উনি যেমন প্রথম দিকে ওনার যদি হিস্ট্রি দেখেন, টেলিভিশনে আসা, উনি যে টেলিভিশনে যেসব শো করেছেন, উনি টেলিভিশনকে বেশ সম্মান করেন, বেশ মানে প্রেম করেন, লাভ, হি লাভস টেলিভিশন। উনি আসলে জানেন যে কোন মিডিয়াকে কিভাবে ব্যবহার করতে হয়। বিশেষ করে হাসমানির যে মামলাটি নিউ ইয়র্কে হয়েছিল, সশরীরে তার না আসলেও চলতো, কিন্তু তিনি রেগুলারই আসতেন শুনানির সময় এবং ঢুকার সময়, বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন। কারণ উনি সেটিকেও তার রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করেছেন, যেখানে অনেকে ভাবছিলেন যে তিনি হয়তো তার জন্য এটি সাপে বর হয়ে গেছে, অনেকে মনে করছেন। কোন সাংবাদিক যদি তাকে কোনো কঠিন প্রশ্ন করে, তাকে উনি ডিরেক্টলি তোমাদের জন্য, এটার জন্য, ওটার জন্য এইভাবে সে কথা বলে। তার মানে টেলিভিশনে যদি তাকে ভালো দেখায় তাহলে তার পৃথিবীতে যে কোনো পর্যায়ে যে কোনো কিছু সে একসেপ্ট করতে রাজি থাকবে আমার মনে হয়। নিঃসন্দেহে তার অনেক ইতিবাচক কাজও এই গণমাধ্যম তারা প্রশংসা করবে এবং নেতিবাচক কাজের সমালোচনা যেটি হয়ে থাকে স্বাধীন গণমাধ্যমে, সেটি তো আমরা প্রত্যাশা করতে পারি। করিম চৌধুরী, আপনার কাছে জানতে চাই, সেটি হলো আপনি স্যাংচুয়ারি সিটিতে আছেন, নিউ ইয়র্কে আছেন, এবং এই ধরনের শিকাগো, ডেনভার এর মধ্যেই শুরু হয়ে গেছে প্রায় পুরো দেশে 500 অবৈধ অভিবাসীকে এর মধ্যেই গ্রেপ্তারের খবর আমরা পাচ্ছি গণমাধ্যমগুলোতে। আইস গ্রেপ্তার করেছে এবং এটি আতঙ্ক তৈরি করেছে, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন জায়গায় আতঙ্ক তৈরি করেছে। এবং দেখা যাচ্ছে যে শুধুমাত্র আগে যেটি ধারণা করা হয়েছিল বড় মাত্রার অপরাধীদেরকে ধরা হতো, এখন বলা হচ্ছে ছোট মাত্রার অপরাধীদেরকেও ধরে ডিপোর্ট করার উদ্যোগ নেওয়া হবে। ডিপোর্ট করার আগে নিঃসন্দেহে হয়তো কোর্টে পাঠানো হবে, কিন্তু সেই কোর্টও খুব দ্রুত এই প্রসেসগুলো হয়তো করবে, কারণ ডিটেনশন সেন্টারে এত হাজার হাজার মিলিয়ন মানুষকে রাখার জায়গা নেই। কতটা আতঙ্কের, কিংবা অনেক ডেমোক্রেটরা তো প্রোটেস্ট করছেন, গভর্নর কথা বলছেন, মেয়র, যেটি এনওয়াইপিডি থেকে বলা হচ্ছে তারা আইসকে সরাসরি সহযোগিতা করবে না কিন্তু কোনো বাধাও দেবে না। নিউ ইয়র্কের জন্য আসলে কতটা সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে অভিবাসীদের জন্য? এটা সত্যিই একটা আতঙ্কের বিষয়। যারা এখানে আনডকুমেন্টেড তাদের জন্য একটা বিষয় খেয়াল রাখবেন, যারা ডকুমেন্টেড অথবা যাদের ইমিগ্রেশন কোর্টে মামলা আছে এবং তাদের বিরুদ্ধে কোনো ডিপোর্টেশনের অর্ডার নাই অথবা তারা কোনো ভায়োলেশন করেনি কোর্টের অর্ডার, সেই ক্ষেত্রে তাদের ভয় পাওয়ার আছে বলে আমি মনে করি না। কিন্তু যারা এখানে আনডকুমেন্টেড হয়ে আছেন এবং বিশেষ করে কোনো কারণে তারা আইন প্রয়োগকারী সংস্থার চোখে, সেই ক্ষেত্রে তাদের জন্য একটা বড় ধরনের ভয়। এই ফেডারেল অর্ডারের কারণে ফেডারেল যে আইস বলেন, ইমিগ্রেশন এনফোর্সমেন্ট, কাস্টমস এনফোর্সমেন্ট পিপল, তারা চেষ্টা করবে ফেডারেল গভর্নমেন্টের এই আদেশটাকে কাজে লাগিয়ে কিছু আনডকুমেন্টেড এলিয়েনকে রিমুভ করার জন্য। কিন্তু প্রায়োরিটি হলো যাদের কোনো না কোনোভাবে যারা কোর্টের আদেশ ভায়োলেট করছে অথবা তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অভিযোগ রয়েছে, গ্রেপ্তার হয়েছেন, বিচার হয়েছে, এরকম কিছু থাকলে তাদেরকে রিমুভ করতে ইজি। ডিউ প্রসেস, আমরা মনে করি এই আতঙ্কে খুব একটা বেশি আতঙ্কিত না হয়ে আমরা মনে করি যে সৎ পথে চলা উচিত এবং সাবধানে চলা উচিত। যে সমস্ত লোক আনডকুমেন্টেড অথবা যাদের কিছুটা ক্রিমিনাল অফেন্স আছে, রেকর্ড আছে, এবং গাড়ি ঘোড়া চালানোর সময় যাতে কোনো সন্দেহজনক আচরণ না করি আমরা যারা আনডকুমেন্টেড এলিয়েন। কারণ আপনাকে যদি ল এনফোর্সমেন্ট অফিসার থামায় কোনো না কোনো কারণে, সেক্ষেত্রে কিছুটা বিপদ আসতে পারে। তো যেটা সচরাচর আমরা বলবো, আগেও বলে এসেছি, যারা আপনারা আনডকুমেন্টেড রয়েছেন অথবা কোর্টের যে ডিপোর্টেশন অর্ডার সেটাকে ভায়োলেট করছেন, যার নাই দেশে, তারা একটু সাবধানে চলাফেরা করবেন এই মুহূর্তে। কেননা এটা এই কতদিন থাকবে আমরা জানি না।
কিন্তু এটা একটা বড় ধরনের আতঙ্কের বিষয় আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটি, স্পেশালি বাংলাদেশি কমিউনিটিতে। অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন, অনেকেই যোগাযোগ করার চেষ্টা করছেন। আমরাও বুঝে উঠতে পারছি না এখন পর্যন্ত যে স্যাংচুয়ারি সিটি হিসাবে আমাদের গভর্নর যা বলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মেয়র একটু ভিন্ন সুরে কথাবার্তা বলছেন, উনি ফ্লোরিডা গিয়ে দেখা করে আসছেন। এখানকার মার্টিন লুথার কিং যে ডেতে তিনি থাকার কথা ছিল ব্রুকলিনে, সেখানে না থেকে উনি অভিষেক অনুষ্ঠানে গিয়েছেন, সেখানে অন্য কোথাও যাই উনি তেল মারাতে ব্যস্ত ছিলেন। না, তিনি বলেছেন চাকসুমার গিয়েছে, হাকিম জেফরিস গিয়েছে, নিউ ইয়র্কের অনেকেই গিয়েছে, তিনি মেয়র হিসেবে গিয়েছেন, যেতে পারেন। সেটা অন্য জিনিস। হাকিম জেফরিস হলো যে এই কংগ্রেসের মাইনরিটি লিডার, সে তো যাবেই, তার পদাধিকার বলে। নিউ ইয়র্ক সিটির মেয়র যাওয়ার কোনো কথা ছিল না। নিউ ইয়র্ক সিটির মেয়র যেটা গিয়েছে সেটা আপনারা জানেন, এটা পত্রিকায় আসছে। সে তার যে ফেডারেল ইনভেস্টিগেশন আছে, তিনি কিন্তু তার জায়গা থেকে একটা জায়গায় স্পষ্ট করছেন, তিনি বলছেন যারা ভায়োলেন্ট ক্রাইমের সঙ্গে জড়িত ছিল তাদের জায়গা নিউ ইয়র্কে হতে পারে না, আমেরিকা হতে পারে না। তিনি অর্থাৎ কংগ্রেস যেটি নতুন নিয়মে বলছে ছোট অপরাধেও তাদেরকে ডিপোর্ট করা হবে, মেয়র কিন্তু সেটি বলছেন না। এবং এনওয়াইপিডি এখন পর্যন্ত যে তাদের তথ্যগুলো পাওয়া যাচ্ছে, তারা আইসকে সরাসরি কোনো সহযোগিতার তথ্য দিয়ে করবে না বলে বলছে। আমার মনে হয় তারা ইন্টেলিজেন্স শেয়ার করতেছে, যেটা হলো যে আপনাকে অ্যারেস্ট করতে যে পুলিশ যে আপনাকে আইনে ওদের আইসের হাতে দিচ্ছে না, অথবা পুলিশ তাদেরকে বলছে না যে হ্যাঁ আমি এদেরকে দোষী, তুমি নিয়ে যাও। ইনস্টেড দে আর শেয়ারিং দ্য ইন্টেলিজেন্স, কে কোথায় থাকে, কার কি অপরাধ রয়েছে, এবং তার বিরুদ্ধে সিটিতে লোকাল গভর্নমেন্টের কাছে কোনো অভিযোগ আছে কিনা। এটাই ফেডারেল গভর্নমেন্টের জন্য যথেষ্ট, ইন্টেলিজেন্স শেয়ারিং ফ্রম দ্য লোকাল গভর্নমেন্ট। কারণ লোকাল গভর্নমেন্টের পুলিশ ব্যবস্থা জানে তার বিরুদ্ধে কি অভিযোগ, কে কোথায় থাকে এবং কাকে কখন কোথায় পাওয়া যাবে। আপনারা দেখবেন যে কোনো ট্রেন স্টেশনে দাঁড়িয়েছে আইস, কারণ তাদের কাছে খবর আছে এই ক্ষেত্রে 10 জন ইমিগ্রেন্ট এই সময় কাছ থেকে আসবে, এখানে উঠবে। তাদের কাছে ওই জাতীয় ইন্টেলিজেন্স গুলো দেয়া আছে। এবং এদের বিরুদ্ধে সামান্য মাইনরিটি, এই যে মোটর ভেহিকেল ভায়োলেন্সের কারণে অনেক যে ভায়োলেশন, আই শুড সে ভায়োলেশনের কারণে যেগুলো, এটাকে আমরা বলি যে মুভমেন্ট ভায়োলেশন যেগুলো হয়, সেক্ষেত্রে আপনার তাদের কাছে লোকাল গভর্নমেন্টের কাছে রিপোর্ট আছে আপনি কোন গাড়ি চালান, এই ইনফরমেশনটা কিন্তু তারা শেয়ার করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা আমাদের লোকজনকে সতর্ক করব যারা আনডকুমেন্টেড রয়েছেন এখানে, অবশ্যই আমাদের সবাইকে এদেশের আইন মেনে চলতে হবে। যখন কোনো আইন হয় তার প্রতি শ্রদ্ধা রেখেই চলতে হবে। যদি আপনি কোনো কারণে ডিপুটের অর্ডার হয়ে থাকে আপনার বিরুদ্ধে, ইউ শুড লিভ দ্য কান্ট্রি yourself before facing ICE or any other law enforcement. ওকে, আর যদি আপনি থাকতেই চান আপনাকে সাবধানে থাকতে হবে, যাতে আইন মেনে থাকতে হবে। আপনি যে দেশে বাস করবেন সেই দেশেই আপনি আইন মেনে চলুন। আপনার বাংলাদেশে যদি চলে যান সেখানেও আইন মেনে চলুন, সেটা তো খুবই স্বাভাবিক ঘটনা। প্রফেসর ডক্টর শফিক রহমান, এই আতঙ্ক নিয়ে আপনি যদি কিছু যোগ করতে চান, যে আপনার কাছে কি মনে হয় যে আপনি আশঙ্কা করছিলেন যে তিনি অজনপ্রিয় হলে তখন ওইসব জায়গা থেকে মানুষ, কিন্তু সাধারণ মানুষ কিংবা বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো, তারা সবাই বলছে যে এটা আসলে ঠিক হচ্ছে না এই কারণে যে মানুষগুলো এসেছে তারা নানা কারণে এসেছে, এবং আমেরিকা একসময় অভিবাসীদের দেশ হিসেবে পরিচিত ছিল। আমেরিকা বলেছে তোমাদেরকে আশ্রয় দেওয়া হবে। এখন সেই আশ্রয়ের জায়গা যদি এমন হয়, তবে আসলে চার্চ, স্কুলগুলো প্রতিবাদ করার চেষ্টা করছে, কিন্তু খুব বেশি তো আমলে নেওয়া হচ্ছে না। এটা কত দূর যাবে বলে আপনার ধারণা? এটা কিছু দূর যাবে। এই জন্য এখানে বিভিন্ন রকম মানে এলিমেন্ট বা ফ্যাক্টর রয়েছে। এই যে মেক্সিকোর বর্ডার থেকে গত 3 বছরে প্রায় যত লোক এসছে, এদেরকে আসার সুযোগ দিয়েছে ডেমোক্রেটিক পার্টি। এখন রিপাবলিকানরা এটাকে চেষ্টা করবে, কারণ এরা 4-5 বছর পরে যদি কোনো রকম সিটিজেন হয়ে যায়, এরা সব ডেমোক্রেটিক পার্টির সাপোর্টার হয়ে যাবে, এবং এটা অনেক রকম মিলিয়নস অফ ভোটার হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই এরা চেষ্টা করবে যত ডিপোর্ট করা সম্ভব তত ডিপোর্ট করার, মানে পাঠিয়ে দেওয়ার। তাতে যদি তাদের বিভিন্ন রকম এক্সিকিউটিভ অর্ডারও ইউজ করতে হয় তারা করবে, এবং আইন কানুন করে, মানে ইমিগ্রেশন আইনের ভেতরেই থাকতে হবে, তার বাইরে যেতে তো আর পারবে না। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আমি বললাম যে এটা পলিটিক্যাল পয়েন্ট, যার জন্য এটা তারা করার চেষ্টা করবে। এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে রেফিউজি। এই যে রেফিউজিদের সম্পর্কেও নতুন কোনো রেফিউজি আর আসতে দিতে, মানে রেফিউজিদের মানে বিভিন্ন রকম
ক্রাইসিস বিভিন্ন দেশে হয়, ইন্ডিয়ায় হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, ভেনেজুয়েলায় হচ্ছে, আপনার ব্রাজিলে হয়, বিভিন্ন জায়গায়, সুদানে হচ্ছে, বিভিন্ন রকম ক্রাইসিস। এখন রিফিউজিদের, পলিটিক্যাল রিফিউজি, কালচারাল রিফিউজি, ইকোনমিক রিফিউজি যদি বন্ধ করে আমেরিকা, যেটা করেছে সে অলরেডি, সেটা কোনো পপুলার কনসেপ্ট নয়। এই যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনস গুলো, এরা সব কোর্টে চলে যাবে, এরা সব বিভিন্নভাবে ক্যাম্পেইন করবে। কাজে আমি যেটা বলছি যে ওনার এতগুলো ইনিশিয়েটিভ উনি একসাথে নিয়ে করার চেষ্টা করেছে, এতে তার ইম্প্যাক্টটা নেগেটিভ হবে এবং উনি আনপপুলার হয়ে যাবেন কিছু একটা সময়ের ভেতরে। এখন ইনি কেন করছেন, ইনি কেন করার চেষ্টা করছেন, তার যে যারা ভোট দিয়েছে বা যারা মানে ভবিষ্যতে 2 বছর পরে আবার ভোট দেবে, তাদেরকে সাথে রাখার জন্য। এবং উনি দেখবেন যে এখন উনি ক্যালিফোর্নিয়া যাবেন, উনি নিউ ইয়র্কে যাবেন, যেসব ব্লু স্টেট গুলো রয়েছে, এসব ব্লু স্টেটে গিয়ে উনি তার রিপাবলিকান ভোটার নতুন ভাবে রিক্রুট করার এবং রিপাবলিকান অ্যাক্টিভিটি অনেক বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা একটা বড় রকম ইস্যু বলে আমার মনে হয়, যেটা যদি উনি ওইরকম বুদ্ধিমান হন, অথবা ওনার পেছনে যারা রয়েছে রিপাবলিকান পার্টির, যারা চেয়ারম্যান, ওই যে তার ছেলের বউ এবং অন্যরা যারা রয়েছে, তারা সবাই ইনিশিয়েটিভ নিয়ে এই ধরনের একটা, এটা রিপাবলিকান পার্টির জন্য একটা বড় রকম অপরচুনিটি এসছে, যে ডেমোক্রেটদের একেবারে সরিয়ে দিয়ে ডেমোক্রেটিক ব্লু স্টেট গুলোর ভেতরে রিপাবলিকান মেজরিটি নিয়ে আসার জন্য। এই চেষ্টাটা রিপাবলিকান পার্টি মিস করবে না বলে আমার মনে হয়। এবং নিঃসন্দেহে, কারণ ডেমোক্রেটদের যে দুর্বলতা, এখনো তারা ইলেকশনে পরাজয়ের সেই দুঃখ তো কাটিয়ে ওঠার কোনো চেষ্টা তাদের মধ্যে নেই। উল্টো কেন হেরেছে এখনো নিজেদের মধ্যে বিভেদ আছে। কোনো ক্লিয়ার প্ল্যান কিন্তু এই পর্যন্ত কেউ কোনো বলেনি। তারা স্পষ্ট করতে পারছে না চেয়ারম্যান নতুন হবে, কে হবে, কি হচ্ছে, বিভিন্ন রকম ক্যান্ডিডেটের আমরা নাম শুনছি, কিন্তু প্রমিনেন্ট একটা পলিটিক্যাল পার্টির, বিশেষ করে আমেরিকার দুটো পলিটিক্যাল পার্টির ভেতরে যিনি চেয়ারম্যান হবে, তাকে যেন সবাই চেনে, তাকে যেন, তার জন্য একটা ইমেজ থাকে, একটা রেপুটেশন থাকে একটা। তা নাহলে ভোটার আসবে কেন? ভোটার আসার জন্য যে কারণগুলো, প্রোগ্রাম তো থাকবেই, সাথে সাথে লিডারশিপটাও ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি। এখনো ডেমোক্রেটরা অনেকটা আগোছালো দেখা যাচ্ছে, তারা এখনো গুছিয়ে উঠতে পারছে না। আমরা ছোট্ট একটা বিরতি নিই, তারপর ফিরে এসে আমরা আরো এইসব বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত পাওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছি আমি এহসান জুয়েল, এবং আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং এসএলএর ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। আপনাদের দুজনকে আবারও স্বাগত। বিরতির আগে আমরা বলছিলাম ডেমোক্রেটরা গুছিয়ে উঠতে পারছে না, দলের মধ্যে একটা বিশৃঙ্খলা আছে। একই রকম একটু বিশৃঙ্খলা আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি এই সেন্সে যে অভ্যুত্থানের সপক্ষ শক্তি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি, এবং যে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা সম্মুখ যোদ্ধা হিসেবে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, দুটো পক্ষই ক্রমে মুখোমুখি হয়ে যাচ্ছে। অনেকদিন ধরেই এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছিল, কিন্তু সবশেষ এখন অবস্থানটা অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন সরকার যদি নিরপেক্ষ না হয় তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত, এবং তিনি বলছেন ছাত্ররা যদি রাজনৈতিক দল করতে চায় তবে তাদের সরকার থেকে বের হয়ে আসা উচিত। এটির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দুইজন উপদেষ্টা, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ চৌধুরী, এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তারা বিএনপিকে পাল্টা আক্রমণ করছেন, বিএনপির নানা বিষয় তারা তুলে ধরছেন, এবং তারা বলছেন যে এই ব্যবস্থাপনার মাধ্যমেই 1-11 তৈরি হয়েছিল। এখন যদি সরকারকে নিয়ে কথা বলা হয়, 1-11 আবারও আশঙ্কা আছে। আমরা 3 মিনিট করে সময় পাবো। ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে শুনতে চাই, এই যে মুখোমুখি অবস্থানটা তৈরি হচ্ছে, এটি ফেসিবাদ দূর হয়েছে বলে অনেকে মনে করছেন, কিন্তু আবারও বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতাটা অনেকটুকু বাড়িয়ে তুলবে কিনা? এটা খুব সত্যি কথা। এখানে আমি বলবো যে ডক্টর ইউনূসের যে একটা বড় রকম ডাইরেক্ট রোল ছিল, উনি একটা উইথড্রল সিনড্রোমে আছেন। উনি, আমার কাছে যেটা মনে হয়, উনি সরাসরি বড় রকম ভাবে কোনো রাজনৈতিক সিদ্ধান্তে যাচ্ছেন না। উনি দেশে বিভিন্ন জায়গায় ক্রাইম হচ্ছে, এটা ওটা হচ্ছে, উনি বড় রকম ভাবে কোনো কিছু বলে একেবারে একজন প্রেসিডেন্ট, একজন ডিক্টেটর হিসেবে একজন
বা মিলিটারি ব্যাকগ্রাউন্ডের সাপোর্ট নিয়ে যে উনি একটা বড় রকম সিদ্ধান্ত নেবেন সেখানে যাচ্ছেন না। উনি এই যে কমিশনগুলো করেছেন, এই কমিশনগুলো রিকমেন্ডেশনগুলো একসাথে করে নিয়ে উনি একটা ইলেকশনের এই একটা ডকুমেন্ট তৈরি করে ইলেকশনের ডিক্লেয়ার করে দিয়ে উনি সরে যাবেন। ওনার একটা ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি একটা যে রেপুটেশন আছে, এই যে ক্রাইসিসের ভেতরে বাংলাদেশ যাচ্ছে, এই রেপুটেশনে, এই ক্রাইসিসের ভেতরে যেন তার রেপুটেশন ক্ষতি না হয় সেই রকম একটা মানসিকতা আমার কাছে মনে হয় তার এখন বর্তমানে রয়েছে। তিনি বলেছেন যে এই সরকারের দায়িত্ব শেষ হলে তিনি আবার প্যারিসে চলে যাবেন। তিনি প্যারিসে একটা দায়িত্ব পালন করতেন, সেখান থেকে তিনি এসেছেন। সেটাই তো আমার কাছে। কিন্তু ডক্টর ইউনূস নিঃসন্দেহে এই সংকটকালীন সময়টাতে একটা বড় ইমেজ কিংবা বড় মানুষ হিসেবে এই সংকটের সামনে এসেছেন, কিন্তু তার তো সেই রাজনৈতিক দৃঢ়তা, সেই প্রজ্ঞা কিংবা সেই শক্তিশালী একটা অবস্থান নেওয়ার মতো ব্যক্তিত্ব কি এর আগেও ছিল? এর আগে তার ছিল না, এবং উনি ওইভাবে যেতেনও না, যাওয়ারও ইচ্ছে ছিল না। 111-এও দেখেছি ওনার নাম এসছে, কিন্তু উনি কিন্তু অ্যাভয়েড করেছেন। এবারও উনি যখন ছাত্রদের কাছ থেকে ফোন পেয়েছেন তখন তিনি হসপিটালে, তখন উনি বলছেন যে আমি কিন্তু এখনো এইরকম হাইলি ইন্টারেস্টেড না, কিন্তু তাকে আমি সময় চাই, আমাকে একটু চিন্তা করতে হবে। তারপরে উনি এই সময়টা নিয়ে তারপরে উনি একটা বড় রকম ক্রাইসিস সেভ করার মতো সিচুয়েশনে উনি এগিয়ে এসছেন। এখন যদি আমি বিএনপি আর ছাত্রদের কথায় আসি, ওখানে আমি শেষ করবো এক্ষুনি, যে বিএনপি চাচ্ছে, আমাদের তো মানে বড় পলিটিক্যাল পার্টি বলতে ওখানে আর কেউ নাই, আওয়ামী লীগ, বিএনপি, এই হলো পলিটিক্যাল পার্টি। জামাতের যে কথা অনেকে বলছে, কিন্তু জামাত পলিটিক্যালি কিন্তু বাংলাদেশের লোক মুসলমান, 85% মুসলমান, তারা নামাজ পড়ে, রোজা করে, ধর্ম করে, কিন্তু তারা জামাতকে কিন্তু ভোট দেয় না। 8%, তারা এর আগে নির্বাচনগুলোতে 8% ভোট পেয়েছে, খুবই কম ভোট পায়। কাজী পলিটিক্যালি জামাতকে অনেকে বলছে যে এরা 30-40% ভোট পেতে পারে, আমি বিশ্বাস করি না। যখন রিয়েলি ইলেকশনে হবে এবং সেখানে বিএনপি হচ্ছে মেইন পার্টি, এখন বিএনপির জায়গায় বিএনপি ভাবছে যে, আমার কাছে যেটা মনে হয়, যার জন্য ফখরুল ইসলাম আলমগীর 2-3 বার বলেছে যে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করার চেষ্টা করব, তার মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নয়, আওয়ামী লীগের নতুন লিডারশিপ নিয়ে হাসিনাকে বাদ দিয়ে হতে পারে, কিন্তু আওয়ামী লীগের যে জনগণ এবং যে একটা পপুলারিটি রয়েছে, সাপোর্ট রয়েছে, তাদেরকে সাথে নিয়ে এবং নতুন লিডারশিপে, আমার কাছে এটা মনে হয় হয়তো বিএনপির সাথে একসাথে হয়ে তারা একটা রাজনৈতিক ন্যাশনাল গভর্নমেন্ট করলে বোধহয় এটা খারাপ হবে না, আমার কাছে যেটা মনে হয়। কিন্তু ছাত্রদের ভূমিকাটা তো ইম্পর্টেন্ট, ছাত্রদেরকে ইনকর্পোরেট করে নিয়েই তাদের করতে হবে, এবং এই 3 পার্টির ভেতরে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, এবং ছাত্রদের যে নতুন পার্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই পার্টির করে তারা ইলেকশন করা উচিত বলে আমার মনে হয়। করিম চৌধুরী, মাত্র 5 মাসের আগেরই তো ঘটনা না, যখন এই আন্দোলনটা হয়েছে, একসাথে কাঁধে কাঁধ মিলে তারা আন্দোলন করেছে। এখন বিএনপি এত তারা ক্ষমতায় যেতে হবে, যে কারণে তারা অনেকেই বলছেন যে আওয়ামী লীগকে এখনই রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয়, সেক্ষেত্রে বিএনপি সেটা দিতেও রাজি আছেন। তারা ছাত্ররা যারা হয়তো জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে একেবারেই সামনের সারিতে ছিলেন, তাদের ব্যাপারে সমালোচনা করছেন। বিএনপির ভূমিকাটা, বিএনপির মধ্যে কি কোনো অস্থিরতা দেখা যাচ্ছে, কিংবা তাদের মধ্যে কোনো আশঙ্কা কি কাজ করছে যে ভিন্ন খাতে দেশকে নিয়ে যেতে পারে অন্য কোনো গোষ্ঠী? সেই আশঙ্কা থেকে নাকি কি কারণে বিএনপি অস্থির হচ্ছে? আপনার অডিও মিউট করা আছে, মিউট করতে। জি, আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে আমি খুব একটা বেশি জ্ঞান রাখি না। আমি যতটুকু ভাষা জানতেছি পত্রপত্রিকার মধ্য দিয়ে, এবং আপনি জানেন যে গত 1 মাস আমি বাংলাদেশে ছিলাম, গত 15 বছর পরে বাংলাদেশে গিয়েছি, যাওয়ার সৌভাগ্য হয়েছে। এই বিপ্লবের মধ্য দিয়ে যে সুযোগ হয়েছে, যে নিরাপত্তার একটু আশ্বাস পেয়েছি, সে কারণে পরিবার পরিজন নিয়ে 1 মাস ধরে বাংলাদেশে সফর করে এসেছি গত সপ্তাহে। তো যেই অভিজ্ঞতাটা আমার, সেটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য, সেটা হলো ছাত্ররা যদি কোনো রাজনৈতিক দল করে, সেই ক্ষেত্রে তাহলে তো ছাত্ররা তো এখন অনেকেই উপদেষ্টা আছেন যারা ওই দলের নেতৃত্ব দিবেন।
তাহলে সেক্ষেত্রে আমরা এত বছর ধরে কেন তত্ত্বাবধায়ক সরকারের কথা বললাম? নিরপেক্ষ নির্বাচনকালীন সময়ে যে নিরপেক্ষ গভর্নমেন্ট, সেটার কথা বলে আসছি। আন্দোলনটা সেই ক্ষেত্রে তারা কেন বলবে না যে আপনার মির্জা ফখরুলের দাবিটা যুক্তিসঙ্গত, যে যদি কোনো কারণে সেই ক্ষেত্রে নির্বাচন করতে হয় তাহলে একটা তত্ত্বাবধায়ক, একটা নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনটা হওয়া উচিত। যেহেতু আজকে যারা উপদেষ্টা সরকার পরিচালনা করছেন তারাই যদি একটা দল গঠন করে নির্বাচন করে এবং তারাই যদি আবার সরকারে থাকেন, নিয়ন্ত্রণ করেন, সেই ক্ষেত্রে নিরপেক্ষতার কিছু প্রশ্নের মুখোমুখি আসবে, হবে কিনা সেটাও সন্দেহ। আর একটা জিনিস আমাদের দর্শকদের জানা উচিত, এবং সবাই জানে আমার মনে হয়, আপনারা যারা এই মিডিয়া জগতে আছেন তারা ভালোই বুঝতে পারবেন, যে এবারের যে ছাত্র গণ আন্দোলন, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, কিন্তু ছাত্রদের কোনো শক্তিশালী কাঠামো ছিল না। আন্দোলনের বা রাজনৈতিক যে কাঠামো দরকার সেটা ছিল না, সেটা ছিল বিএনপির হাতে, একটা বড় রাজনৈতিক দল হিসেবে। এবং বিএনপি জামাতকেও সেই ক্ষেত্রে আমরা বাদ দিতে পারবো না, সবাই মিলেই এই কাজটা করছে। এক্সেপ্ট 14 দলীয় যে জোট, তারা শুধুমাত্র জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে, জনশত্রুতে পরিণত হয়েছে এবং তারা তার ফল ভোগ করতেছে। আপনি একটা কথা বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সরকারের কথা বলেছে, তারা বলেছেন জাতীয় সরকারের অর্থাৎ দেশের যে সংকট, বিশেষ করে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, এই ক্ষেত্রে এটা কাটিয়ে ওঠার জন্য বিএনপি যদিও এককভাবে সরকার পরিচালনায় সক্ষম এই মুহূর্তে, এবং হয়তো সরকারের সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়েই সেখানে যাবে, কিন্তু তারপরেও তারা বলছে, তারেক জিয়াও বারবার বলছে যে জাতীয় সরকার দরকার। কেননা দেশের যেই ক্রান্তিকাল যাচ্ছে, দেশের যে সমস্যা জাতীয় পর্যায়ে, অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা, দেশকে যেভাবে লুণ্ঠন করা হয়েছে, ব্রিটিশরা 200 বছরে যা লুণ্ঠন করেনি, গত 16 বছরে তার চেয়ে বেশি লুণ্ঠন করেছে আওয়ামী লীগ এবং 14 দলীয় দল জোট। যার ফলে এই সংকট থেকে দেশকে উত্তরণ করে একটা সঠিক পথে পরিচালনা করার জন্য জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সরকার, এবং আমরা অনেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একমত এই ক্ষেত্রে যে ঐক্যমত্যের সরকার দরকার। কিন্তু ছাত্রদের সাথে যারা কিছু কিছু মিডিয়া ইতিমধ্যেই বলছে ছাত্রদের সাথে একটা বিরোধ হচ্ছে, এবং কিছু কিছু আমাদের যে ছাত্র নেতৃবৃন্দ, উইথ ডিউ রেসপেক্ট আওয়ার স্টুডেন্ট লিডার্স, তারা কিন্তু সস্তা বলি ছড়াচ্ছেন, হুট করে কথা বলছেন, তারা বুঝতে পারছেন না যে তারা কি করছেন। এই ক্ষেত্রে আমার মনে হয় তাদের কিছুটা ইম্যাচিউরিটি আমরা দেখতে পাচ্ছি, যে হুট করে ওনারা কথা বলছেন যে 111 আহ্বান করছেন কিনা মির্জা ফখরুল। টু শ্যালো পলিটিক্স। সো আমার মনে হয় না ওরা বুঝতে পারছেন মির্জা ফখরুল কোত্থেকে আসছেন, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়েই এই আন্দোলন, এবং সেটা না হওয়াতেই আওয়ামী লীগ গত 16-17 বছর ধরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এবং লুণ্ঠন চালিয়েছে। যদি কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয়ে জনগণের ভোটাধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠা করা যেত, জনগণের হাতে নিয়ন্ত্রণ দেওয়া যেত, তারা কে নেতৃত্ব দেবে দেশকে, কে তার রিপ্রেজেন্ট করবে, সেই ক্ষেত্রে যদি সেই সুযোগ থাকতো তাহলে আজকে এই অপতন্ত্রের জন্ম হতো না, দেশকে এই ক্রান্তি লগ্নে। সবচেয়ে বড় কথা হলো যে এখন এই কথার রাজনীতিতে না গিয়ে এই সরকার তো আসলে দায়িত্ব নিয়েছিল কিছু সংস্কার, কাজের রাজনীতির জন্য, সেই জায়গাটাতে সরকার বেশি মনোযোগী হবে বলে আমরা প্রত্যাশা করতে পারি। ডক্টর শফিকুর রহমান এবং করিম চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে। দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।